আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকের প্রসঙ্গটি সম্পূর্ণ বাংলাদেশ। প্রফেসর ইউনূস দেশ ছেড়েছেন আজকে লন্ডনের উদ্দেশ্যে। একদিকে টিউলিপ সিদ্দিকী শেখ রেহানার কন্যা এবং যুক্তরাজ্যের একজন আইন প্রণেতা, তিনি প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাতের দাবি করেছেন, অর্থাৎ সাক্ষাতের অনুরোধ করেছেন। অন্যদিকে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের সাক্ষাৎ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই দুটো তথ্য দিয়ে আমি শুরু করলেও মূল তথ্য এখানে নয়। প্রফেসর ইউনূস তার বক্তব্যে এপ্রিলের প্রথম ভাগে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আর বিএনপি বলেছে এদেশের জনগণের আশা হতাশায় রূপ নিয়েছে, তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে। আবার এনসিপি, জামাত, এবি পার্টি সহ অনেকগুলো দল এপ্রিলে নির্বাচনকে স্বাগত জানিয়েছে। প্রশ্ন উঠতে পারে, বিএনপি কি একা, অথবা বিএনপির দাবির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বা আদার্স দলগুলোর এই বৈপরীত্য কেন? বিএনপি কি সঠিক পথ ধরে হাঁটছে, নাকি বিএনপির দাবিগুলো জনগণের দাবি না? এরকম অনেক প্রশ্ন উঠে আসছে। দর্শক, আমি একটা একটা করে তথ্য দিচ্ছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পক্ষ থেকে যে তথ্যগুলো আসছে যে বাংলাদেশ এক ভয়াবহ অন্ধকারের দিকে ছুটছে, আগামী দিন বাংলাদেশে আরো বড় টেনশনের সময় আসছে। আমাদের শত্রু দেশগুলোর ইন্টেলিজেন্স, কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে নিয়ে এক অন্ধকার খেলায় নামছে। ভারতের পছন্দ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভারত তার অন্যতম তাবেদার শেখ হাসিনাকে হারালেও নতুন করে তাবেদার খুঁজতে চেষ্টা করছে। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল তারা আমাদের শত্রুদের ফাঁদে, মানে পাতা ফাঁদে পা দিয়েছে। প্রিয় দর্শক, প্রফেসর ইউনূস বলেছিলেন ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে। অবশেষে তার বক্তব্যে তিনি যে রোড ম্যাপ দিলেন সেটি এপ্রিল, কিন্তু বিএনপি এটি মানতে নারাজ। এখন প্রশ্ন হলো, বিএনপি যদি এটি মানতে নারাজ থাকে, সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল বিএনপি ছাড়া হবে? এখন প্রশ্ন হলো, প্রফেসর ইউনূস তিনি যদি সকল দলকে এক পাল্লায় ওজন করেন আর বিএনপিকে এক পাল্লায় ওজন করেন, দেখা যাবে বিএনপির পাল্লাটা বেশি ভারী, কারণ সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল। তো সেই দলটা চাইছে ডিসেম্বরে নির্বাচন, ইউনূস সাহেব চাইছেন এপ্রিলে, বা আদার্স পার্টিগুলো ইউনূস সাহেবের এপ্রিলকে স্বাগত জানিয়েছে। কেউ কেউ বলেছে রোজার আগেই করে ফেলতে। তাহলে কোনটা আসলে সম্ভব? ভেতরে যে তথ্য পাচ্ছি, বিএনপি জুন জুলাইয়ের পর থেকে আন্দোলনের দিকে ক্রমান্বয়ে আগাতে চেষ্টা করবে। আবার বিএনপিকে দিয়ে কিছু সংস্থা ইউনূস বিরোধী আন্দোলনে যেতে পারে বা যেতে চাইতে পারে, এমন তথ্য পাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কোনটা হবে। তবে প্রফেসর ইউনূসের সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠকটি শেষ পর্যন্ত হয়ে গেলে, যেটি শুনছি যে লন্ডনের কয়েকটি সূত্র বলছে বৈঠকটি হবে, যদি এটি হয়ে যায় হয়তোবা অনেক দূরত্ব কমে যাবে, অথবা তারেক রহমান এবং প্রফেসর ইউনূস দুজনে যখন একসাথে কথা বলবেন, আমার বিশ্বাস অনেক দূরত্ব, অনেক সংশয়, অনেক টেনশন, অনেক আতঙ্ক কেটে যাবে, অনেক সমস্যা দূর হবে। কারণ এতদিন বিএনপির কিছু নেতা শুনেছেন, তারেক রহমানকে বলেছেন, এখন তারেক রহমান নিজে শুনবেন, নিজে সিদ্ধান্ত নেবেন। এখন মূল টাইম ইউনূস সরকার তারেক সাহেবকে কি বোঝাবেন, তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে কি বোঝাবেন, এই দুজনের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এই আলোচনা বা এই বৈঠকটি হলে সমস্যা দূর হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ভারত চাইছে খুব দ্রুত নির্বাচন, সেটা ডিসেম্বর না, ভারত বলছে খুব দ্রুত, পারলে কাল কি হোক। ভারত ইউনূসকে আর দেখতে চাইছে না। প্রশ্ন হলো, ভারত যা চাইবে আমাদের দেশে তা হওয়াটা কি সমীচীন হবে? এটা আমাদের, যারা আমরা বিগত 15-16 বছরে ভারতের এই কি বলবো, বাংলাদেশের উপর যে একটা আগ্রাসন বা একটা দলকে অন্যায়ভাবে ক্ষমতায় বসিয়ে রেখে শোষণ করার যে চিন্তাটা বা সিস্টেমটা, এটা আমাদের যাদের পছন্দ না, আমরা এটা চাইব না। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে সাম্প্রতিক সময় ইউনূস সাহেবকে নিয়ে যেসব বক্তব্য বিভিন্ন
পক্ষ থেকে বা দল থেকে আসছে, এতে করে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, ইউনূস ভার্সেস কিছু রাজনৈতিক দল। যিনি অন্তর্বর্তীকালীন সরকার, যিনি সকল দলের সাপোর্ট নিয়ে আসছেন, তিনি শত্রু কেন? এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রফেসর ইউনূসকে অনেকেই দেখলাম যে ঈদের নামাজ পড়া শেষে, স্যার দালালদের কথা শুনবেন না, 5 বছর দালালদের কথা শুনবেন না। আমি জানি না কারা এই কথাগুলো বলেছেন। এই দেশে গণতন্ত্রের জন্য লড়াই করা সবচেয়ে বড় দলটির নাম বিএনপি। এই দেশে সবচেয়ে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করা বা নির্যাতন ভোগ করা দলটির নাম বিএনপি। এটা ভুলে গেলে চলবে না। এই 5 তারিখের পর বিএনপির ভেতরে অনেক হাইব্রিড ঢুকে পড়েছে, অনেক আওয়ামী লীগ ঢুকে পড়েছে, অনেক লুভি লোক যারা আন্দোলন সংগ্রামে বা ত্যাগে উত্তীর্ণ হননি, কিন্তু 5 তারিখের পর গায়ের জোরে, শক্তির জোরে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করছেন। কিন্তু এই বিএনপির অধিকাংশ লোক তারা এই রাষ্ট্রের একটা ভালো অবস্থা দেখার অপেক্ষায় আছে। তারেক রহমান সাহেব তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যে বললাম একটা বড় দলের ভুলগুলো বেশি চোখে পড়বে। একটা ছোট্ট পরিসংখ্যানে বলি, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির জনপ্রিয়তার লেভেলের কাছে, খুব কাছাকাছি বাদ দেন, যদি বিএনপির জনপ্রিয়তা আমি 20% বলি, আওয়ামী লীগের জনপ্রিয়তা 20% বলি, জামাতের অবস্থান কোথায় দাঁড়াবে? আপনি কমেন্ট করে জানান। জামাতকে আপনি কোন লেভেলে ধরবেন? তো বিএনপির মতো একটা বিশাল দল, সেই দলের মধ্যে সকলকে ম্যানেজ করা, 15 বছর যে দলটা চরম দুর্ভোগ পোহাইছে বা যে দলটার উপর নির্যাতন হয়েছে, অজস্র মামলা, নির্যাতন, এই দলটার মধ্যে কিন্তু শৃঙ্খলা আনা খুব কঠিন হবে। তবে সবচেয়ে বিএনপির খারাপ যে জিনিসটা আমার চোখে পড়ছে সেটা হলো তারা আওয়ামী লীগের সাথে লেয়াজ করছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় না। এবং তারা আন্দোলন সংগ্রামে যাদেরকে বন্ধু হিসেবে পাশে পেয়েছে তারা এখন একে অপরের শত্রু হয়ে গেছে। এটা আসলে ভালো লাগছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর যে খবরটি আমি বলতে পারছি না সেটি হলো বিদেশি প্রেসক্রিপশন। যদি সেটা বাস্তবায়ন হয়, এদেশে আওয়ামী লীগ আবারও বৈধ হচ্ছে এবং ইউনূসকে হটাবার জন্য বাংলাদেশে বৃহৎ আন্দোলনের খেলা শুরু হতে পারে। তবে ইউনূস সরকারকে নিয়ে যদি আমি বলি, তার অনেক 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 ব্যর্থতা আছে। তিনি যেদিন ক্ষমতায় বসলেন 8 তারিখ, তারপর থেকে অদ্যাবধি তার সফলতা খুব বেশি আমাদের চোখে পড়ছে না। হ্যাঁ, গুম হচ্ছে না, খুন হচ্ছে না, ক্রসফায়ার হচ্ছে না, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু প্রশাসনে বিভিন্ন সেক্টরে যে পরিমাণ দালাল বসে আছে, এখন পর্যন্ত প্রশাসনের রন্ধে রন্ধে আওয়ামী লীগ বসে আছে, তাদের তিনি কোনো ব্যবস্থা নেননি। তিনি যা করবেন প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক কিছুই করেননি, কিন্তু তিনি যে কাজগুলো করছেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দাঁড় করাবার চেষ্টা করছেন, লোন পরিশোধের চেষ্টা করছেন। ইউনূস সাহেবের কাজগুলো দেখে মনে হচ্ছে যে তিনি এটা রাজনৈতিক দল বা তিনি এটা রাজনৈতিক দল বানাবেন, যে তিনি তার কর্ম দিয়ে সেটাকে প্রমাণ করতে চান যে দেশের জন্য সুশাসন দিতে পারবে ইউনূস সরকার। আমার কেন যেন মনে হয় ইউনূস সরকারের প্রশাসন খুব কৌশলে বিএনপিকে পচাবার চেষ্টা করছে। কীরকম? বিএনপি চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, এগুলো প্রচার করা হবে, অথবা বিএনপি যারা এই কাজগুলো করবে তাদেরকে খুব বেশি ধরা হবে না, গ্রেফতার করা হবে না, শায়েস্তা করা হবে না, যাতে বিএনপিগুলো আরও বেশি করে করে। তো করতে করতে বিএনপি জনগণের কাছে ভিলেন হয়ে যাবে, অপ্রিয় হয়ে যাবে। আমার কেন যেন মনে হচ্ছে এই কাজটি করা হচ্ছে। তো এই কাজটি করতে গিয়ে যারা বিএনপির বিগত 15-16 বছর নির্যাতন ভোগ করেছেন, প্রচুর মার খেয়েছেন, স্বজন হারিয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে, তাদের ত্যাগ বৃথা যাবে, এই প্রশ্নটি উঠে আসে। তো আমার কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার পথে। আর সেটি কারা বাস্তবায়ন করবে সেটি আমি বলবো না, আপনারা বুঝে নেন। কিন্তু এই মুহূর্তে যারাই এই বাস্তবায়ন করেন, সেটা জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যারাই ভারতের প্রেসক্রিপশন নিয়ে মাঠে নামবে, তাদের আগামীর গন্তব্য হবে আওয়ামী লীগের মতো। লিখে রাখতে পারেন, এই কথাগুলো আমরাও বলেছি বিগত সময়। শেখ হাসিনা গুরুত্ব দেয়নি, আমরা তো তেলাপোকা, ইঁদুর, পিঁপড়া, কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। আমরা শুরুতে বলেছিলাম যে এনসিপি এই ভুলগুলো করছে, এনসিপির জনপ্রিয়তা কমে যাবে। এনসিপির এখন জনপ্রিয়তা একেবারেই নিচে নেমে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে তারা যে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল, আজকে তাদের একজন প্রার্থী ফেয়ার ইলেকশনে জিততে পারবে না। যদি পারে আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। যদি তারা যেভাবে এগুচ্ছে এইভাবে যদি চলে, জামাত যতটাই লম্ফ জম্প করুক, যতটাই ভাবুক তারা অনেক আসনে জিতবে, ফেয়ার ইলেকশনে
জামাত খুব বেশি আসন পাবে না, দিন শেষে জিতবে বিএনপি। কিন্তু একটা ভয় আছে, সেই ভয়টা হলো বিএনপি কাদের প্রার্থী করবে, তারা সুশাসনের দিকে হাঁটবে, তারেক রহমান কি পরিবর্তন করতে পারবেন এই বিএনপিকে? 5 তারিখের পর থেকে তো অনেক চেষ্টা করছে। আমরা যে কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমাদের যেন কখনো বিএনপির বিরুদ্ধে দাঁড়াতে না হয়, কারণ এই দলটির জন্য আমাদের অনেক ভালোবাসা আছে। জিয়াউর রহমানের দল, এটি বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশের একমাত্র ব্যক্তি ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন, কারাবরণ করেছেন, 15 বছর তাকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে স্রেফ ভারতের ইচ্ছায়। অতএব এই দলটাকে কেউ আঘাত দিলে আমাদের হৃদয় আঘাত লাগে, এটি সত্য কথা। তবে সবচেয়ে ভয়ের যে কথাগুলো বলতে চাই বারবার, কিন্তু মুখ দিয়ে বলতে পারছি না, অনেক কারণে বলতে পারি না, নিরাপত্তার কারণে, অনেক কিছু। আমাদের কাছে অনেক খবর থাকে, আসে, ভালো দিকে আগাচ্ছে না বাংলাদেশ। এবং আমি বিশ্বাস করি ইউনূস সরকার দ্রুত যদি উপদেষ্টা মণ্ডলীতে পরিবর্তন আনতে পারেন, একটা বড় রকম পরিবর্তন আনতে পারেন, রাষ্ট্রীয়ভাবে শুধু অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, লোন শোধ করা, মানে বড় বড় কিছু সিগনিফিকেন্ট কাজের বাইরেও প্রফেসর ইউনূসের অনেক দায়িত্ব আছে যেগুলো তিনি করছেন না, তার উপদেষ্টারা করছেন না। তার ব্যর্থতার পাল্লা কিন্তু একেবারে হালকা নয়। ইউনূস সরকার বহু ক্ষেত্রে ব্যর্থ এখন পর্যন্ত। তিনি আজকে প্রায় 1 বছরের কাছাকাছি যাচ্ছি আমরা, তার রাষ্ট্রীয় ক্ষমতার 9-10 মাসের মতো হয়ে গেছে। তার সাফল্যগুলো একটাই, তিনি নিরপেক্ষ, মানুষ মৌলিক অধিকার ক্রমান্বয়ে ফিরে পেতে শুরু করেছে, এই জায়গাগুলো ঠিক আছে। কিন্তু দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, দেশে আওয়ামী ষড়যন্ত্র বন্ধ হয়নি, তাবেদাররা এখনো গুরুত্বপূর্ণ পদে বসে আছে, ডিসি এসপি লেভেলে, সচিব লেভেলে, পুলিশ প্রশাসনে, থানা প্রশাসনে এখনো আওয়ামী লীগের লোকগুলো বসে আছে। এবং আওয়ামী লীগের অনেক কারাপ্টেড লোকগুলো দেশেই আছে, তাদের ধরা হচ্ছে না। আবার এমন মানুষকে ধরা হচ্ছে, এমন মিথ্যে মামলা দেওয়া হচ্ছে যেগুলোর কারণে তারা একসময় ছাড়া পাবে। সব কিছু মিলিয়ে রাষ্ট্র সংস্কার, নির্বাচন, বিচার বিভাগ, প্রশাসনের যে এলোমেলো অবস্থা, এটা ইউনূস সরকার এতদিনে কাটিয়ে উঠতে পারছে না। অথচ আমরা দেখেছিলাম আওয়ামী লীগ শাসনামলের শেষের দিকে লতিফুর রহমান নামে একজন সাবেক বিচারপতি প্রধান উপদেষ্টা হয়ে 3 মাসের মধ্যে পুরো রাষ্ট্রের অবস্থা চেঞ্জ করে ফেলেছিলেন। পরবর্তী বিএনপি ক্ষমতা এসেছিল। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ইউনূস সরকারের বহু জায়গায় ব্যর্থতা আছে। ইউনূস সরকার কেন যেন জনগণের সাথে সম্পৃক্ত হতে পারছে না, কিছু মানে সিস্টেমেটিক কিছু লোকের কাছে আটকে গেছেন। তিনি যেন জনগণের কথা শুনতে পাচ্ছেন না, আমার কাছে তাই মনে হচ্ছে। তিনি যেন শুনছেন না জনগণের কথাগুলো। তারপরও আমরা ইউনূস সরকারের কাছে আশা রাখি, ডিসেম্বরে হোক, এপ্রিলে হোক, নির্বাচনটা হওয়ার আগ পর্যন্ত তিনি তার দায়িত্বটুকু পালন করুন, সংস্কারগুলো বাস্তবায়ন করুন। আগামীতে যারা ক্ষমতা আসবে তারা যেন কখনো আওয়ামী লীগের পথ অনুসরণ না করে এমনভাবে রাষ্ট্রের প্রত্যেকটা পরিবর্তন সফলভাবে শেষ করতে পারেন। আমরা বিশ্বাস করি প্রফেসর ইউনূসের পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন তারা একটা সুশাসন তৈরি করবেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা আশা করতে ভয় পাই, কারণ শত্রুরা আমাদেরকে আবারও তাদের গ্রিপে আটকাতে চাইছে। তারা বর্গী হয়ে হানা দিতে পারে, তারা লেন্দুব দর্জি তৈরি করতে পারে। সব কিছুর মাঝখানে আমাদের জনগণকে সচেতন থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। কিছু কথা না বলেও আপনাদের বোঝাবার চেষ্টা করি, আপনারা বুঝলেই আমরা সফল হব। আপনারা না বুঝলে এ জাতির ঘুম ভাঙবে না। প্রথমত আপনি জেগে ওঠেন। আপনি জেগে উঠলে কোনো চাঁদাবাজ নেতা হতে পারবে না। টেন্ডারবাজি করা খুনি, অশিক্ষিত, মাসেলম্যান, পেশি শক্তিম্যান, দুর্নীতিবাজ আইন প্রণেতা হতে পারবে না। জাগতে হবে আপনাকে। 500 টাকা 1000 টাকার জন্য ভোটটা বিক্রি করবেন না। সৎ ব্যক্তিকে এবং দেশপ্রেমিক ব্যক্তিকেই আপনাকে চয়েস করতে হবে, নতুবা এই রাষ্ট্র আবারও ভুল পথে হাঁটতে বাধ্য হবে। আল্লাহ হাফেজ।